আমি কোনো ডিটেকটিভ বা গোয়েন্দা নই। সত্যের অন্বেষণ করাই আমার কাজ। আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আজকে তারই একটা গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নির্মিত চরিত্র ব্যোমকেশ ও অজিতকে নিয়ে লেখা একটি নতুন গল্প, শেষ ট্রেনের আতঙ্ক। কলকাতা শহরের ডিসেম্বর মাসের এক শীতের সন্ধ্যা। রাস্তার ধারে গ্যাস বাতিগুলো টিমটিম করে জ্বলছে। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। পার্ক স্ট্রিটের ধারে পুরনো তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ঘরে বসে আছেন ব্যোমকেশ বক্সী। ঘরের কোণে তখন আলতো আলো। জানালার পর্দা একটু সরে গিয়ে শীতের বাতাস ঢুকে পড়ছে ভিতরে। ছোট টেবিলের উপর বইয়ের স্তূপ, পাশে একটা ব্রাসের ছাইদান, আর আতপোড়া সিগারেটের ধোঁয়া ঘরের ভিতর ঘুরপাক খাচ্ছে। আমি অজিত সেই সন্ধ্যায় বসেছিলাম ঘরের কোণে, একটা মোটা কম্বল গায়ে চাপিয়ে, হাতে একটা পুরনো উপন্যাস। কিন্তু মন কিছুতেই স্থির হচ্ছিল না। এমন সময় দরজায় ঘন্টি বেজে উঠল। আমি দরজা খুলতেই দেখি এক অচেনা ভদ্রলোক, বয়স 35-36-এর আশেপাশে, পরনে ধূসর চাদর, গলায় লাল উলের মাফলার, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে আতঙ্ক আর ক্লান্তির ছাপ স্পষ্ট। তিনি ভিতরে এসে প্রথমেই ব্যোমকেশের উদ্দেশ্যে বললেন, আমি সোমনাথ মুখার্জি, কর্পোরেশনের হিসেব বিভাগের কেরানি। আপনি যদি একটু সময় দেন তাহলে আমার একটা জরুরি কথা আছে। ব্যোমকেশ মাথা নাড়ল। বসুন না, কি ব্যাপার বলুন। ভদ্রলোক ধীরে ধীরে তার কাহিনী বলতে শুরু করলেন। প্রথম 2-3 দিন ভেবেছিলেন কাকতালীয়, কিন্তু এখন তিনি নিশ্চিত যে গত 3 সপ্তাহ ধরে এক অজানা লোক তাকে অনুসরণ করছে। প্রতিদিন রাতের শেষ ট্রেনে বাড়ি ফেরার সময় সেই লোক একই কামরায় ওঠে, ঠিক তার সামনের সিটে বসে আর এক দৃষ্টে তাকিয়ে থাকে তার দিকে। লোকটির পোশাকের বিবরণও দিলেন। কালো কোট, মাথায় টুপি, গলায় লাল স্কার্ফ। কথা বলেন না, শুধু স্থির নীরব দৃষ্টি। সোমনাথবাবুর বর্ণনা শুনে আমি খানিকটা শিউরে উঠলাম। ব্যোমকেশ ধৈর্য ধরে সবটা শুনল। আপনি কি আগে কোনোদিনও এই লোককে চিনতেন? ব্যোমকেশ জিজ্ঞেস করল। না, একদমই না। অফিসের কারোর সঙ্গে শত্রুতা? ব্যক্তিগত জীবনে কোনো গোলমাল? না, আমার জীবন অত্যন্ত সাদামাটা। প্রতিদিন সকাল 9টায় অফিস যাই, সন্ধ্যে 6:30টায় বেরিয়ে শেষ ট্রেনে বাড়ি ফেরা। এর বাইরে কোনো বিশেষ ঘটনা ঘটে না। ব্যোমকেশ এক প্রকার চিন্তিত মুখে জানালার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমরা কাল রাতে শেষ ট্রেনে আপনার সঙ্গে যাব। দেখা যাক ব্যাপারটা কি। পরদিন রাত, শিয়ালদহ স্টেশনে শেষ ট্রেনের প্ল্যাটফর্ম, কুয়াশায় ঢাকা রেল লাইন, হাতে গোনা কয়েকজন যাত্রী। আমি, ব্যোমকেশ আর সোমনাথবাবু একসঙ্গে একটা কামরায় উঠে বসলাম। ট্রেন ছাড়ার মিনিট খানেক আগে সেই লোকটিকেও দেখা গেল। কালো কোট, টুপি, লাল স্কার্ফ। সে এক দৃষ্টে সোমনাথবাবুর দিকে তাকিয়ে থাকলো। মুখে কোনো ভাবান্তর নেই। ট্রেন চলতে শুরু করলো। আমি লোকটির দিকে তাকিয়ে লক্ষ্য করলাম তার চোখে একটা অদ্ভুত কঠোরতা। মাঝে মাঝে যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, আবার তাকিয়ে থাকছে। পার্ক সার্কাস স্টেশন ছাড়তেই লোকটি পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বার করলো, কিন্তু পরে আবার সেটা ঢুকিয়ে রাখলো। তার এই আচরণ আমাকে খানিকটা বিভ্রান্ত করলো। ঠিক লেক গার্ডেনের আগেই ট্রেন হঠাৎ থেমে গেল। ইঞ্জিনের সমস্যা। কয়েকজন যাত্রী নামতে শুরু করলো। সেই সুযোগে লোকটি হঠাৎ উঠে ট্রেন থেকে নেমে গেল। ব্যোমকেশ আমাকে ইশারা করলো। আমরা তৎক্ষণাৎ তাকে অনুসরণ করলাম। লোকটি হেঁটে একটি সরু গলিতে ঢুকে পড়ল। রাস্তার আলো কম, কুয়াশা আরো ঘন। শেষে
একটা পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে দাঁড়িয়ে গেল লোকটা। ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। ব্যোমকেশ বলল, আজ রাতে আর কিছু করা যাবে না, কাল সকালে এখানে এসে খোঁজ নিতে হবে। পরদিন খুব ভোরে আমরা সেই বাড়িতে উপস্থিত হলাম। বাড়ির মালিক বৃদ্ধা এক মহিলা। জানালেন ওই ঘর মাসখানেক হলো ভাড়া দিয়েছেন এক ভদ্রলোককে, নাম অরিন্দম ঘোষ। ব্যোমকেশ বলল, তার সঙ্গে দেখা করতে পারি? অরিন্দম ঘোষ বেরিয়ে এলেন, শুকনো মুখ, চোখে গভীর ক্লান্তি। ব্যোমকেশ বলল, আপনি কেন সোমনাথ বাবুর পেছনে ঘুরছেন? অরিন্দম প্রথমে কিছু বলতে চাইছিল না, তবে ব্যোমকেশের দৃঢ় দৃষ্টির সামনে শেষ পর্যন্ত সে কথা বলতে বাধ্য হলো। 2 মাস আগে আমার ভাই রাহুল ট্রেন থেকে পড়ে মারা গেছে। সেই রাতে রাহুলের সাথে ছিলেন সোমনাথ মুখার্জি। আমি শুনেছি ওরা অফিসে ঝগড়া করেছিল, তারপরেই আমার ভাই মারা গেল। আমি বিশ্বাস করি রাহুলের মৃত্যুর পিছনে এই লোকটার হাত আছে। তাই আমি প্রতিদিন ওকে অনুসরণ করছি। যদি কোনো প্রমাণ পাই। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনার হাতে কি প্রমাণ আছে? না, প্রমাণ নেই, কেবল সন্দেহ। ব্যোমকেশ একটু গম্ভীর গলায় বলল, সন্দেহ আর সত্যের মধ্যে পার্থক্য আছে, সেটা জানার জন্য এবার আমাদের একটু বেশি খাটতে হবে। ব্যোমকেশ রাহুলের অফিসে গেল। জানা গেল রাহুল কর্পোরেশনের ফাইল বিভাগে কাজ করত। ইদানিং সে অফিসের এক দুর্নীতির খবর ফাঁস করতে যাচ্ছিল। কিছু ফাইলের গরমিল সে ধরতে পেরেছিল। অফিসে সুব্রত সরকার নামে এক উচ্চপদস্থ কর্মকর্তা রাহুলকে বারবার হুমকি দিচ্ছিল। ব্যোমকেশ সুব্রত সরকারের সঙ্গে দেখা করল। প্রথমে সুব্রত বাবু সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে কথা বললেন। তার মতে রাহুল ছিল বিতর্কপ্রিয়, উগ্র এবং সুবোধ কর্মচারী নয়। ব্যোমকেশ চুপচাপ অফিসের আরো কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলল। এক সিনিয়র কেরানি জানালো রাহুল একটি রিপোর্ট লিখেছিল, তবে সেটা অফিস থেকে গায়েব হয়ে গেছে। ব্যোমকেশ রাহুলের বাড়িতে গেল। সেখানে রাহুলের বইয়ের আলমারি তন্ন তন্ন করে খুঁজে অবশেষে একটি পুরনো বইয়ের ভিতর থেকে একটি ভাঁজ করা কাগজ উদ্ধার করল। কাগজটা ছিল রাহুলের নিজের হাতে লেখা। তাতে লেখা ছিল, আমি জানি আমার জীবনের জন্য বিপদ আছে। আমি সুব্রত সরকারের দুর্নীতির প্রমাণ পেয়েছি। কাল অফিসে তা জমা দিতে যাচ্ছি। যদি আমার কোনো অঘটন ঘটে তাহলে সুব্রত সরকারই দায়ী। এই কাগজ পেয়ে ব্যোমকেশ বুঝল এবার যথেষ্ট প্রমাণ হাতে এসেছে। পরদিন থানায় সুব্রত সরকারকে ডাকা হলো। সন্ধেবেলা ব্যোমকেশ, আমি, সোমনাথ বাবু এবং অরিন্দম একসঙ্গে থানার বড় ঘরে। সুব্রত বাবু প্রথমে অস্বীকার করলেও ব্যোমকেশ যখন রাহুলের হাতে লেখা চিঠি তার সামনে রাখল, তখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। মিথ্যা কথার পেছনে বেশি দিন লুকানো যায় না সুব্রত বাবু। আপনার নোংরা কাজের ফল আজ আপনি পেতে চলেছেন। অবশেষে অনেক চাপের পর সুব্রত সরকার স্বীকার করল। সেই দিন রাতের শেষ ট্রেন থেকে নামবার সময় প্ল্যাটফর্মে রাহুলকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল সে। উদ্দেশ্য ছিল একেবারে সব শেষ করে দেওয়ার। রাহুলের হাতে থাকা দুর্নীতির রিপোর্টও সে আগেই চুরি করে নষ্ট করে ফেলেছে। সুব্রত সরকারকে গ্রেফতার করা হলো। ঘরে তখন গভীর নীরবতা। অরিন্দম এগিয়ে এসে সোমনাথের পায়ে হাত দিয়ে বলল, দাদা, আমি আপনাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দেবেন। সোমনাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার কষ্ট বুঝতে পারি, আমি আপনাকে দোষ দেব না। আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম শীতের কুয়াশার মধ্যে দিয়ে দূরে কোথাও ট্রেনের হুইসেল বাজছে। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে শান্ত গলায় বলল,
অন্ধকারে দাঁড়িয়ে থেকে মানুষ যতই চোখ মেলে তাকাক না কেন, সত্যকে দেখা যায় না, যতক্ষণ না তার আলো নিজের থেকে এসে পড়ে। সেই রাতে ফিরে আসার সময় আমার মনে হচ্ছিল সত্যের জয় অমোঘ। সত্যান্বেষীর পথে যতই বাধা থাকুক না কেন, সে পথ একদিন সত্যের আলোয় উদ্ভাসিত হবেই। গাড়ি আমাদের পার্ক স্ট্রিটের দিকে নিয়ে যাচ্ছিল। রাস্তার দুই ধারে গ্যাসবাতির আলো ঝিমঝিম করছে। কলকাতার শীতের রাত যেন আরো একবার সাক্ষী থাকলো সত্যের বিজয়ের। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী আবারও এক অদৃশ্য ছায়ার রহস্য উন্মোচন করল। শুনছিলেন ব্যোমকেশ কাহিনী শেষ ট্রেনের আতঙ্ক। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই হাজির হব নতুন আরেকটি গল্প নিয়ে। ততদিনের জন্য বিদায়।